এটা হচ্ছে আয়নীয়, আর এটা হচ্ছে সমযোজী এবং শেষে হচ্ছে ধাতব কেলাস। এবার এই যে 4 রকমের কেলাস, 4 রকমের কেলাসের যদি আমরা ধর্ম দেখতে চাই, সে ধর্মগুলো আমরা আগে বলেছি। তাদের গলনাঙ্ক 1 হবে, স্ফুটনাঙ্ক 1 হবে, তড়িৎ পরিবাহিতার ধর্ম থাকবে ইত্যাদি ইত্যাদি। এবং এদের মধ্যে কতগুলো কেলাসকে তাদের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, সেই জ্যামিতিক আকারগুলো নিয়ে তাদের জ্যামিতিক আকার নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এই জ্যামিতিক আকারগুলো কিরকম? একটা কেলাসের জ্যামিতিক আকার আমি আঁকি। আমরা সবাই জানি এই গঠনটার নাম হচ্ছে ঘনক বা কিউব। এবার এই কিউব এর মধ্যে পরমাণুগুলো কোথায় থাকবে বা আয়নগুলো কোথায় থাকবে? এই পরমাণু বা আয়নগুলো থাকবে এই জায়গায়, এইখানে থাকবে পরমাণু বা আয়নগুলো। তবে এই যে ডিসটেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসটেন্স থাকে না কিছু। এখান থেকে এই যে ডিসটেন্সটা, যেটা আমরা এতটা ফাঁকা দেখতে পাচ্ছি, এই ফাঁকা কিন্তু থাকে না। এরা সবগুলোই কিন্তু জোড়বদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ এই পরমাণুগুলো বা আয়নগুলো এরা কিন্তু একটার সঙ্গে একদম জোড়বদ্ধ, একদম কাছে লেগে থাকে। কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দেখার চেষ্টা করব। ফার্স্ট আমরা একটা জিনিস নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে ধরা যাক এটা হচ্ছে একটা ঘনক। সেই ঘনকটা সম্পর্কে আমাদের একটু ক্লাসের এই যে জিনিসটা, বিভিন্ন ধারগুলো দেখতে পাচ্ছি, এদের নাম কি, বা এই যেগুলো দেখতে পাচ্ছি এদের নাম কি, এদের নাম নিয়ে একটু আলোচনা করতে হবে। ফার্স্ট হচ্ছে এইটা হচ্ছে একটা ক্লাসের কিনারা বা ধার। এটার নাম হচ্ছে কিনারা বা ধার। এবার এই যে জায়গাটা, এই যে আমরা একটা তল দেখতে পাচ্ছি, এরকম তল আছে কটা? এরকম তল আছে 6টা, ঘনকের 6টা তল আছে। এই তলগুলোকে আমরা বলবো পৃষ্ঠতল। এই তলগুলোকে আমরা বলবো পৃষ্ঠতল। এবং এদের মধ্যে যে একটা অ্যাঙ্গেল আছে, এই মনে করা যাক এই একটা কিনারা, এই একটা কিনারা, তাদের মধ্যে যে একটা অ্যাঙ্গেল আছে, একটা কোণ লক্ষ্য করা যাবে। বা এই যে একটা তল, এই তলের সঙ্গে এই নিচের তলটা যে অ্যাঙ্গেল করে আছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। তাহলে এই তলটাকে আমরা বলবো, অর্থাৎ এই যে তল, দুটো তলের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটাকে আমরা বলবো আন্তঃপৃষ্ঠীয় কোণ। এই আন্তঃপৃষ্ঠীয় কোণ ঘনকের ক্ষেত্রে এই আন্তঃপৃষ্ঠীয় কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। যাই হোক, তো এবং এই যে বিন্দুগুলোতে পরমাণুগুলো বসে আছে, এদেরকে আমরা বলবো জালক বিন্দু। এদেরকে আমরা জালক বিন্দু বলবো। এবারে এখান থেকে আমরা কয়েকটা জিনিস একটু দেখব, যেটা খুবই পরবর্তীকালে খুব কাজে দেবে। এটা একটা ঘনক। এই ঘনকটা, এটা একটা অক্ষ আছে। সে অক্ষটা হচ্ছে, যদি আমরা একটা আসল ঘনকের স্ট্রাকচার নিয়ে দেখি, এটা হচ্ছে একটা ঘনকের স্ট্রাকচার। এটা একটা আলু আর টুথপিক দিয়ে বানিয়েছি। এবার এগুলো হচ্ছে জালক বিন্দু, এটা হচ্ছে কিনারা বা ধার, এগুলো হচ্ছে একটা পৃষ্ঠতল, এরকম 6টা পৃষ্ঠতল আছে। এইটা হচ্ছে একটা অক্ষ, এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ এবং এটা একটা অক্ষ। এই যে 3টে অক্ষ আমরা দেখতে পাচ্ছি, এই 3টে অক্ষ অ্যাকচুয়ালি প্রথম যে অক্ষটা, এই অক্ষটার নাম দেওয়া হয়েছে এক্স। দিস ইজ এক্স। এই একটা অক্ষ, এটাকে যদি আমরা এইভাবে ভাবি, তাহলে এই যে অক্ষটা, এই অক্ষটা হচ্ছে এক্স, এটা এক্স। এই অক্ষটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এবং এই অক্ষটা হচ্ছে জেড। এই 3টে অক্ষ আছে, ক্লাসের 3টে অক্ষ আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে জেড। এবং এদের মাঝখানে একটা মধ্যবর্তী কোণ আছে। এই কোণটা একটু ভালো করে দেখব। বলছি যে এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এবার
কেলাস এটা হচ্ছে একটা ইউনিট বা একটা একক। কেলাসটা তো এইখানে তো শেষ হয়ে যাবে না, একটা ইউনিট তার এইদিকেও থাকবে, এইদিকে আবার একটা ইউনিট থাকবে, আবার এই ডান দিকে একটা ইউনিট থাকবে, আবার সামনের দিকে থাকবে, পেছনের দিকে থাকবে, উপরে থাকবে, নিচে থাকবে। তাহলে এইরকম করে চারদিকে যদি বিস্তৃত থাকে তাহলে এই কেলাসের এইটা হচ্ছে একটা ইউনিট। আমরা যদি কল্পনা করি এটাকে যদি আমরা একটা ইউনিট কল্পনা করি, একক কোষ যদি আমরা একটা ভেবে নিই, সেই একক কোষের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই একক কোষের মধ্যে এই একটা পরমাণু আর এই একটা পরমাণু, বা এই একটা পরমাণু এই একটা পরমাণু। এইটাকে যদি আমরা y অক্ষ বলি, এইটাকে যদি আমরা x অক্ষ বলি, আর এইটাকে যদি আমরা z অক্ষ বলি, তাহলে এই যে তিনটে অক্ষ, এই তিনটে অক্ষের কি হচ্ছে, এই জায়গায় যদি জিরো বিন্দু বলি আমরা, সেই জিরো বিন্দু থেকে এইখান থেকে একটা নির্দিষ্ট দূরে একটা পরমাণুকে দেখতে পেলাম, ঠিক তারপরে আরেকটা পরমাণুকে কত দূরে দেখতে পাবো, ঠিক এইখান থেকে যতটা দূরে এই পরমাণুটা আছে, ঠিক এইখান থেকে ততটা দূরে এই পরমাণুটাকে দেখতে পাবো y অক্ষ বরাবর। ঠিক একই রকম ভাবে এইখান থেকে একটা নির্দিষ্ট দূরে x অক্ষের দিকে এই একটা পরমাণু দেখতে পাচ্ছি, তাহলে এই পরমাণুটা ঠিক নির্দিষ্ট এইখান থেকে এইটা যত দূরে আছে, এইখান থেকে ঠিক অত দূরে আরেকটা পরমাণুকে দেখতে পাবো। তার মানে এই যে দূরত্বগুলো, সেই দূরত্বগুলো সবসময় সমান হবে। x অক্ষের দিকে দুটো পরমাণুর মাঝখানের দূরত্ব যদি আমরা a দিয়ে সূচিত করি, y অক্ষের দিকে যদি এটাকে আমরা b দিয়ে সূচিত করি, এবং z অক্ষের দিকে যদি কি আমরা সেটাকে c দিয়ে সূচিত করি, তাহলে কি হচ্ছে, তাহলে x অক্ষের দিকে হচ্ছে a, অর্থাৎ a পরে a দূরত্ব যাওয়ার পরে এটা রিপিট হবে, আবার b দূরত্ব যাওয়ার পরে আরেকটা পরমাণু আসবে, c দূরত্ব যাওয়ার পরে আরেকটা পরমাণু আসবে। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি কি x অক্ষের দিকে a দূরত্ব পরে আবার একটা আলুটা আসবে, অর্থাৎ a দূরত্ব পরে একটা পরমাণু পাবো এখানে, ঠিক a দূরত্ব পরে আবার একটা পরমাণু এখান থেকে পাবো। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। ঘনকের ক্ষেত্রে a b c, ঘনকের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে a = b = c। তাহলে এই যে এইখান থেকে যতটা দূর আসলো, তাহলে এইখান থেকে ততটাই দূর ঘনকের ক্ষেত্রে। এখন এদের মধ্যে অ্যাঙ্গেল গুলো, এবার x অক্ষ এবং y অক্ষের মাঝখানে অ্যাঙ্গেলটা বলা হচ্ছে গামা। এটা একটু ভালো করে মনে রাখতে হবে, x অক্ষ এবং y অক্ষের যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে গামা, y অক্ষ এবং z অক্ষের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আলফা, এবং x অক্ষ এবং z অক্ষের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে বিটা। এই যে তিনটে অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এটা যদি a b c হয়, তাহলে এটার মধ্যে যদি আমরা এইভাবে ভাবি যে a b আর গামাটা হচ্ছে c, তাহলে x অক্ষ y অক্ষ আর এটার মাঝখানে ধরলাম হচ্ছে গামা, অর্থাৎ x y মাঝখানে হচ্ছে গামা। আবার ঠিক একই রকম ভাবে y z মাঝখানে হচ্ছে আলফা, আর হচ্ছে x z মাঝখানে হচ্ছে বিটা। এইভাবে অ্যাঙ্গেলগুলোকে পরিমাপ করা হয়। ঘনকের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলের মানটা হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি। ঘনকের ক্ষেত্রে মানটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এবার আমরা বিভিন্ন রকম একক কোষগুলোকে আমরা দেখব। একক কোষগুলো কত রকমের হয়? এবার একক কোষগুলো সাধারণত 4 রকমের একক কোষ দেখতে পাওয়া যায়। 4 রকমের। কি কি? একটা হচ্ছে সরল। সরল বলতে আমরা যদি ঘনকটাকে নিয়ে কল্পনা করি, যদি ঘনকের শুধু জালক বিন্দুগুলো অর্থাৎ কর্নারে যদি কেউ বসে থাকে, অন্য কোথাও যদি কোনো পরমাণু না থাকে, দ্যাট মিন্স এটা, তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে সরল বা আদিম। 2 নম্বর হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। এই যে পৃষ্ঠগুলো আছে, একদম পৃষ্ঠতলের মাঝখানে যদি কোনো পরমাণু বসে থাকে, তখন তাদেরকে আমরা বলবো পৃষ্ঠকেন্দ্রিক। দেহকেন্দ্রিক, একদম কর্নারগুলোতে তো থাকবে, তার সঙ্গে সঙ্গে যদি মাঝখানে একটা ঠিক
মাঝখানে যদি একটা পরমাণু বা আয়ন বা কিছু থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে দেহকেন্দ্রিক। আর শেষ হচ্ছে প্রান্তকেন্দ্রিক। প্রান্তকেন্দ্রিকের ক্ষেত্রে অপোজিট, একদম অপোজিট যে পৃষ্ঠ দুটো, সে অপোজিট পৃষ্ঠ দুটোতে যদি দুটো পরমাণু থাকে, এখানে একটা আর এখানে একটা যদি থাকে, তখন তাকে আমরা বলবো প্রান্তকেন্দ্রিক। তার মানে একক কোষগুলো হচ্ছে টোটাল 4 রকমের। একটা হচ্ছে সরল, একটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক, একটা হচ্ছে দেহকেন্দ্রিক এবং একটা হচ্ছে প্রান্তকেন্দ্রিক। এই 4 রকমের একক কোষ দেখতে পাওয়া যায়। ওকে, কেলাস কত রকমের হয়? কেলাসের এই যে শ্রেণী বিভাগটা করা হয়েছে, কেলাসের শ্রেণী বিভাগটা করা হয়েছে তাদের দূরত্ব এবং তাদের মধ্যেকার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে টোটাল 7 রকমের কেলাস দেখতে পাওয়া গেছে। টোটাল 7 রকমের। কিসের উপর ডিপেন্ড করে? এই যে দূরত্বগুলো এবং তাদের মাঝখানে যে কোণ, দূরত্ব এবং কোণকে আলাদা আলাদা করে টোটাল 7 রকমের কেলাস দেখতে পাওয়া গেছে। ফার্স্ট হচ্ছে ঘনক। ঘনক মানে আমরা সবাই জানি যেখানে এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে এবং জেড অক্ষের দিকে তাদের যে ডিস্টেন্সগুলো যদি সব সমান হয়, দ্যাট মিন্স এ, বি এবং সি এরা যদি সবসময় সমান হয় এবং তাদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে ঘনক। তবে ঘনক হচ্ছে কেলাসের শ্রেণীবিভাগের প্রথম যে শ্রেণীবিভাগ, তার নাম হচ্ছে ঘনক। 2 নম্বর হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাগোনাল। নামগুলোর সঙ্গে বাংলা নামের সঙ্গে ইংরেজি নামগুলো একটু মনে রাখতে হবে। চতুস্তলকীয় বা টেট্রাগোনাল। এই টেট্রাগোনালের একটা কি? টেট্রাগোনাল হচ্ছে কি? টেট্রাগোনাল হচ্ছে এমনি সব ঠিক আছে, এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে এবং ওয়াই অক্ষের দিকে দুটোই সমান, অর্থাৎ এ আর বি দূরত্ব সমান, কিন্তু সিটা যদি একটু বড় হয়ে যায়, অর্থাৎ এই যে দূরত্বটা যদি একটু বড় হয়, তখন তাকে আমরা বলবো টেট্রাগোনাল বা চতুস্তলকীয়। কিন্তু তাদের মধ্যেকার যে কোণ, সেই মধ্যেকার কোণ কিন্তু সবসময় 90 ডিগ্রি থাকবে। নেক্সট হচ্ছে ষড়তলীয়। ষড়তলটা আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা 6টা তল বিশিষ্ট। অ্যাকচুয়ালি 6টা তল আছে, এদিকে 6টা তল আছে, এই যে ষড়তল গুলো আছে। এবার ষড়তলীয়তে এই হচ্ছে মোটামুটি একটা ষড়তলীয় একটা গঠন। এই গঠনটা অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে একটা এরকম একটা ত্রিভুজ, এরকম একটা বেঞ্জিনের মতো ষড়তল, নিচে একটা ষড়তল আছে, আর এইখান থেকে তারা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে, এই ষড়তল দুটো এইখান থেকে একটা ডিস্টেন্সে তারা আছে। এইবার অক্ষটা কোথায় আছে? এখানে যেমন একটা অক্ষ দেখা যাচ্ছে পরিষ্কার করে, এখানে কিন্তু অক্ষটা ঠিক বোঝা যাচ্ছে না। এই অক্ষটা হচ্ছে এরকম ভেতর দিয়ে গেছে। এই অক্ষটা কিন্তু আমি ভেতর দিয়ে এঁকেছি, ভেতর দিয়ে কিন্তু করার চেষ্টা করেছি। অর্থাৎ ভেতর দিয়ে যেটা, সেটা হচ্ছে জেড অক্ষ, এইখান থেকে যেটা গেল সেটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এইখান থেকে যেটা গেল দ্যাট মিন্স এটা হচ্ছে এক্স অক্ষ। এবার এদের মধ্যে অ্যাঙ্গেলগুলো কিরকম হবে? এই অ্যাঙ্গেলগুলো আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে যে অ্যাঙ্গেলটা আছে, দ্যাট মিন্স এটা যদি ওয়াই অক্ষ হয় আর এটা যদি জেড অক্ষ হয়, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আলফা। সে আলফাটা কিন্তু 90 ডিগ্রি। আবার জেড অক্ষ এবং এক্স অক্ষ তার মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে বিটা, সেটাও কিন্তু 90 ডিগ্রি। কিন্তু এই যে কোণটা, দ্যাট মিন্স গামা, এই গামাটা কিন্তু 90 ডিগ্রি নয়, সেটা কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি, এবং এই কোণের মানটা হবে 120 ডিগ্রি। ওকে, এবার ডিসটেন্সগুলো কিরকম হবে? এদের ডিসটেন্সগুলো কিন্তু সব সমান। দ্যাট মিন্স এইখান থেকে যদি আমি এই দূরত্বটা আঁকি, এখান থেকে যদি এই দূরত্বটা দেখি, এই যে দূরত্ব দুটো, অর্থাৎ এটা যদি ওয়াই অক্ষ বরাবর হয় তখন এটা হচ্ছে বি, এটা যদি এক্স অক্ষ বরাবর হয় তখন হচ্ছে এ, তাহলে এ আর বি ডিসটেন্সটা সেম। কিন্তু এই যে উপরে যে ডিসটেন্সটা, দ্যাট মিন্স এটা যেটা আমরা সি বলছি, সিটা কিন্তু সমান, সিটা কিন্তু
সিটা কিন্তু এক্ষেত্রে সমান নয়, সিটা কিন্তু এর থেকে একটু আলাদা হবে। এবং এই যে দূরত্বগুলো, সেই দূরত্বটা কিন্তু লক্ষ্য করছি আমরা, এখান থেকে সি দূরত্বটা কিন্তু আলটিমেটলি কিন্তু বড় হবে। এই হচ্ছে ষড়তলীয় বা হেক্সাগোনাল। নেক্সট হচ্ছে রম্বহেড্রাল। এবিসি সমান আলফা বিটা সমান, কিন্তু গামা আলফা বিটা গামা কিন্তু 90 ডিগ্রি নয়। এবার দেখি এবার কি করে আসছে। এবার এটা হচ্ছে একটা ঘনক, এই ঘনকের নিচের যে চারটে পরমাণু আছে এটাকে আমি ধরলাম, ধরে আমি যদি ওপরটাকে একটু স্লাইড করে দিই, এই দিকে একটু যদি কোণা করে দিই, এরকম যদি করে দিই, তাহলে যে গঠনটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে রম্বহেড্রাল। কিছুই না, জাস্ট এটাকে ঠিক রেখে, নিচেরটাকে ঠিক রেখে ওপরটাকে যদি একটু স্লাইড করে দিই, উপরের দিকে স্লাইড করে দিলাম, মানে এরকম অনেকটা যদি এরকম যদি করে দিতে পারি আমরা, এরকম আছে, এরকম করে তাহলে যে গঠনটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে রম্বহেড্রাল। নেক্সট হচ্ছে অর্থরম্বিক। এ বি সি সমান নয়, তার মানে এ এখান থেকে যে ডিসটেন্স গুলো, এটা এ, এখান থেকে ডিসটেন্স এ, এটা বি, এটা সি, এটা একটা সমান নয়, তিনটা আলাদা আলাদা ডিসটেন্স, কিন্তু তাদের মধ্যেকার যে অ্যাঙ্গেল গুলো প্রত্যেকটা যদি 90 ডিগ্রি হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে অর্থরম্বিক। তার মানে এখান থেকে এই ডিসটেন্স গুলো একটাও সমান নয়, কিন্তু এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তখন তাকে আমরা বলবো অর্থরম্বিক। মনোক্লিনিক। এ বি সি একটাও সমান নয়, আলফা বিটা 90 ডিগ্রি হলো, গামাটা যদি 90 ডিগ্রি না হয়, দ্যাট মিন্স গামার মান কোনটা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তার মাঝখানে যেটা সেটা হচ্ছে গামা। তাহলে জাস্ট আমরা যদি এই রকম করে দিই, জাস্ট এরকম এটাকে নিয়ে যদি এই রকম একটু করে দিই, একটু যদি কোণাকুণি করে দিই, জাস্ট একটু যদি কোণাকুণি করে দিই, এই রকমটা করে দিই, তখন যা হবে, তার মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তার মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে গামা। এই গামা অ্যাঙ্গেলটা যদি একটু বাড়িয়ে দিই, তখন যেটা হবে সেটাকে আমরা বলবো মনোক্লিনিক। এবং ট্রাইক্লিনিক হচ্ছে এ বি সি তিনটা সমান নয়, আলফা বিটা গামা তিনটাই 90 ডিগ্রি নয়। তার মানে এইখানে অ্যাঙ্গেল গুলো সবগুলোকে যদি আমি পরিবর্তন করে দিই, এইরকম করে কোণাকুণি করে দিলাম, জাস্ট এরকম করে, যাতে সবগুলো পরিবর্তন হয়ে যায় অ্যাঙ্গেল এবং তাদের মধ্যেকার যে দূরত্বগুলো সব যদি পরিবর্তন হয়, সব যদি আলাদা আলাদা হয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে ট্রাইক্লিনিক। এই হচ্ছে টোটাল 7 রকমের। এবার এই যে টোটাল 7 রকমের, ফার্স্ট হচ্ছে ঘন, চতুষ্ফলকীয়, ষড়তলীয়, রম্বহেড্রাল বা ট্রাইগোনাল, এবং অর্থরম্বিক, এবং মনোক্লিনিক, আর সবশেষে হচ্ছে ট্রাইক্লিনিক। এই যে 7 রকমের প্রত্যেকটা আমরা যদি ভাবি, এটা যদি এক একটা ইউনিট সেল হয়, তাহলে প্রত্যেকটা ইউনিট সেলের, একটু আগে দেখলাম আমরা, প্রত্যেকটা ইউনিট সেল আবার 4 রকমের করে হতে পারে। কি কি? একটা হচ্ছে সরল, একটা 2 নম্বর হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক, 3 নম্বর হচ্ছে দেহ কেন্দ্রিক, এবং 4 নম্বর হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। এই যে টোটাল 7টা রকমের কেলাস দেখতে পাচ্ছি, 7 রকমের কেলাস যদি আবার 4টে করে টাইপের হয়, তাহলে টোটাল 4 সাথে 28টা টাইপের কেলাস দেখতে পাওয়া উচিত। বাস্তবে কিন্তু 28 রকমের কেলাস দেখতে পাওয়া যায় না। ব্রাভিস টোটাল 14 রকমের কেলাস আবিষ্কার করেছেন। সেই কেলাসগুলো কি কি একবার জাস্ট একটু বলবো।